আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সমস্ত সদস্য ফিরোজ আবুল কলিকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল যশোর জেলা শাখার সুযোগ্য সাধারণ সম্পাদক, আমাদের সকলের কাছে যিনি পরিশ্রমী নেতা হিসেবে পরিচিত, জনাব দেলোয়ার হোসেন খোকন। জনাব দেলোয়ার হোসেন খোকন। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে যশোর জেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের আলোচনা অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি, যশোর জেলা বিএনপির সংগ্রামী সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবুল সাহু, আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের সকলের শ্রদ্ধাভাজন নেত্রী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান জনাব অধ্যাপক নাজির বেগম, উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক জনাব আজিজুল ইসলাম আমিন, উপস্থিত আছেন যশোর জেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, উপস্থিত আছেন যশোর জেলা বিএনপির অধীনস্থ সকল থানা এবং পৌর কমিটির যশোর জেলা বিএনপির পক্ষ থেকে আপনাদের সকলকে এই আলোচনা অনুষ্ঠানে আসার জন্য সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। সংগ্রামী সাথীরা, আজকের আলোচনার বিষয় হচ্ছে জনতার জেলা। আমি আমার পূর্ববর্তী বক্তারা আসলে অত্যন্ত সুন্দরভাবে জিয়া রহমানের রাজনৈতিক জীবন এবং জিয়া রহমান সম্পর্কে অনেক মূল্যবান বক্তব্য রেখেছেন। আমি আসলে ঠিক সেইভাবে বক্তব্য রাখবো না। আমি একটু কিছু কথা যারা না অজানা কথা যেগুলো হয়তো সবসময় আমরা বক্তৃতায় আলোচনায় আনি না, এমন কিছু কথা আপনাদের জানার জন্য আমি প্রকাশ করতে চাই। জিয়া রহমান, প্রেসিডেন্ট জিয়া রহমান বাংলাদেশের ইতিহাসে এক বহু আলোচিত এবং একই সাথে বাংলাদেশে একজন রহস্যময় চরিত্র। তার জীবন ও কর্ম নিয়ে অনেক আলোচনা হলেও কিছু তথ্য হয়তো এখনো আমাদের কাছে অজানা। আমি সেই তথ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি। প্রথমত, জিয়া রহমান ছিলেন একজন দুর্গম পাহাড়ি অভিযাত্রী এবং সাহসী সৈনিক। বাংলাদেশের মুক্তিযুদ্ধের আগে তিনি পাকিস্তান সেনাবাহিনীর হয়ে দুর্গম পার্বত্য অঞ্চলে অভিযানে অংশ নিয়েছিলেন। তার সেই অভিজ্ঞতা তাকে প্রতিকূল পরিস্থিতিতে টিকে থাকার এবং নেতৃত্ব দেওয়ার এক বিরল ক্ষমতা দিয়েছিল, যা পরবর্তীতে মুক্তিযুদ্ধের সময় তার কাজে লেগেছিল। দ্বিতীয়ত, ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন অত্যন্ত শৃঙ্খলা পরায়ণ, পছন্দ করতেন। কথিত আছে তিনি প্রায়শই নিজের জুতা নিজেই পালিশ করতেন। তার এই সাদাসিধা জীবনযাপন তাকে সাধারণ মানুষের কাছে আরো বেশি গ্রহণযোগ্য করে তুলেছে। তৃতীয়ত, জিয়া রহমান ছিলেন গভীরভাবে বই প্রেমী। সামরিক জীবন এবং রাজনৈতিক ব্যস্ততার মাঝেও তিনি প্রচুর বই পড়তেন। ইতিহাস, দর্শন, সাহিত্য বিভিন্ন বিষয়ে তার আগ্রহ ছিল। তার এই পড়াশোনার অভ্যাস তাকে একজন দূরদর্শী নেতা হিসেবে গড়ে তুলতে সাহায্য করেছিল। তিনি প্রায়শই বিভিন্ন বইয়ের উদ্ধৃতি দিতেন এবং জ্ঞান চর্চাকে উৎসাহিত করতেন। চতুর্থত, অনেকেই হয়তো জানেন না যে জিয়া রহমান সুর ও সঙ্গীতের প্রতি আগ্রহী ছিলেন। যদিও তিনি নিজে সরাসরি গান বাজনার সাথে জড়িত ছিলেন না, তবে তিনি দেশের লোকসঙ্গীত ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পৃষ্ঠপোষকতা করতেন। তিনি বিশ্বাস করতেন সংস্কৃতি একটি জাতির আত্মপরিচয়। তিনি দেশের প্রত্যন্ত অঞ্চলে পায়ে হেঁটে ভ্রমণ করতেন। প্রেসিডেন্ট হওয়ার পর তিনি হেলিকপ্টার বা গাড়ির পরিবর্তে প্রায়শই হেঁটে বিভিন্ন গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলে যেতেন। এর ফলে তিনি সরাসরি সাধারণ
শুনতে পারতেন এবং তাদের আস্থা অর্জন করতে পারতেন। এই ধরনের সরাসরি যোগাযোগ তাকে জনগণের পালস বুঝতে সাহায্য করত। এখানে যারা পুরোনো মানুষ আছেন তারা নিশ্চয়ই জানেন যে জিয়া রহমানকে এই জন্যই জনতার জিয়া বলা হতো। জিয়া রহমান একেবারে তৃণমূল পর্যায়ে হতো, পায়ে হেঁটে তিনি যখন এই বিভিন্ন কর্মসূচি নিয়েছিলেন, খাল কাটার কর্মসূচি বা বিভিন্ন কর্মসূচি নিয়ে যখন গ্রামে গঞ্জে যেতেন এবং মায়ের তিনি পায়ে হেঁটে যেতেন, তার পিছনে হাজারো জনতা থাকতো এবং এই যে হাজার পথে তিনি মানুষের সাথে কথা বলতেন, মানুষের সুবিধা অসুবিধার কথা জানতে চেতেন। তিনি কোথায় কি সমস্যা হচ্ছে, কৃষিকাজে কি সমস্যা হচ্ছে, আজকে পানি নিষ্কাশনে কি সমস্যা হচ্ছে, কি সমস্যায় মানুষ জর্জরিত আছে, সেসব বিষয়ে কিন্তু মানুষের কাছ থেকে সরাসরি তিনি কথা বলে জানতেন, কোনো নেতার মাধ্যমে নয়। এই জন্যই জিয়া রহমানকে জনতার জিয়া বলা হয়। জিয়া রহমানের এই সমস্ত বিষয়গুলো আলোকপাত করে জিয়া রহমানের সততা এবং নিষ্ঠার কথা আপনারা শুনেছেন। ইতিপূর্বে আমাদের বক্তারা বলেছেন যে মানুষটি মৃত্যুর পরে আপনারা জানেন যে আজকে তার ওখানে একটি ভাঙা সুটকেসের বাইরে কোনো কিছুই ছিল না, তার নিজের কোনো বাড়ি নেই, ব্যাংকে কোনো ব্যালেন্স ছিল না। এমনই একজন রাষ্ট্রপ্রধান যাকে সারা পৃথিবীর মানুষ চিন্ত, সৎ এবং নির্ভীক দেশপ্রেমিক একজন প্রেসিডেন্ট হিসেবে। এবার আমি এই জনতার জিয়ার কথা আলোচনা করতে যে আপনাদেরকে বলতে চাই যে আমি গর্বিত যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তার এই আদর্শ, তার এই নীতি এবং দেশপ্রেমের ভিত্তিতে বাংলাদেশে জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করেছিলেন। তারই ভিত্তিতে তিনি একটি দল গঠন করে গিয়েছিলেন, সেটির নাম হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আমরা বলে থাকি, আমরা বক্তৃতায় বলি, আমরা স্লোগানে বলি যে আমরা সবাই জিয়া সৈনিক। জিয়া সৈনিক এই জন্যই যে তার প্রতিষ্ঠিত দলের আমরা নেতা। আমি গর্বিত যে আমি এই দলের যশোর জেলার কমিটির সাধারণ সম্পাদক হতে পেরেছি। এটি আমার দল, শহীদ জেলার প্রতিষ্ঠিত দলে একটি এখানে আমি সাধারণ সম্পাদক হয়েছি। আমার দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে প্রধানতম বিষয় আমি মনে করি যে এই জনতার জিয়ার যে নীতি, যে আদর্শ, যেটা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যিনি সর্বসময় আমাদেরকে বারবার করে বলছেন, সেটা হল যে সাধারণ মানুষের ভাগ্য দলের কথা ভাবতে হবে। আজকে দলের প্রতিটি নেতা কর্মীকে জনতার সাথে মিশতে হবে। ঠিক একইভাবে যেটি জিয়া রহমান চিন্তা করতেন, সেই কথাটি আমাদের নেতা জনাব তারেক রহমান বারবার নির্দেশনা দিচ্ছেন যে যারা আপনারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে আছেন, প্রত্যেকটা নেতা কর্মীকে সাধারণ মানুষের কাছে যেতে। প্রতিনিয়ত জিয়া রহমান যখন হাজার হাজার মাইল হেঁটেছেন, আপনারা নিজ এলাকাতে অন্তত হাঁটেন, জনতার জাতীয়তাবাদী দল এই জনতার জন্য কি কি কাজ করবে আগামী দিনের জন্য। আমি আরো একটি বিষয় সুস্পষ্টভাবে বলতে চাই, সেটি হল সেই জনতার জিয়া যে ভাবনা ছিলেন, তার যে নিজের যে জীবনী, সেখান থেকে আমরা যেটি পেয়েছি যে অত্যন্ত সাদামাটা স্বাভাবিক জীবন, অর্থের পিছনে দৌড়ানো, অর্থ লুণ্ঠন এবং জনগণের অর্থ বিদেশে পাচার করার যে সরকার 15-16 বছর রাষ্ট্র ক্ষমতায় ছিল, এই সরকারের প্রতিটি পদক্ষেপ আমরা দেখেছি জনতার থেকে বিচ্ছিন্ন একটি দল। আজকে বিএনপি যদি আগামীতে রাষ্ট্র ক্ষমতায় আসে, নিশ্চয়ই আওয়ামী লীগের বিকল্প একটি দল হিসেবে
প্রিয় সাথীরা, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আজকের এই আলোচনা সভার প্রধান বক্তা, আপনাদের সকলের প্রিয় নেতা, যশোরের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটি খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জননেতা জনাব আমিনুল ইসলাম আমিন, জননেতা জনাব আমিনুল ইসলাম আমিন। বিসমিল্লাহিররহমানিররহিম। সম্মানী সভাপতি বিএনপি অ্যাডভোকেট শাহরুল সাহু, আজকের আলোচনার মধ্যমণি, যিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একজন প্রশিক্ষিত কর্মী, জিয়াউর রহমানের হাত ধরে তিনি নিজের রাজনৈতিক জীবনে সমৃদ্ধি টেনেছেন। আমাদের সেই প্রিয় অভিভাবক অধ্যাপক নার্গিস বেগম, ভাইস চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী দল, উপস্থিত যশোর জেলা বিএনপি বরাবরের মতোই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতা উপলক্ষে এবারও বিস্তৃত কর্মসূচি গ্রহণ করেছিল। আমাদের জেলায় এই কর্মসূচি শুরু হয় জিয়া স্মৃতি পাঠাগারের উদ্যোগে। আজকে এই আলোচনা সভার যিনি প্রথম বক্তা, আমাদের ছোট বোনের কলেজের শিক্ষার্থী, তিনি সেই উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় প্রথম হয়েছিলেন। সেই কারণে তার স্বীকৃতি স্বরূপই যশোর জেলা বিএনপি আজকের এই প্ল্যাটফর্মে আপনাদের মাঝে তাকে পরিচয় করে দেওয়ার একটি চেষ্টা। প্রিয় সাথী সহযোগিতাবৃন্দ, আজকের আলোচনার বিষয় জনতার জিয়া। ছোটবেলায় 82-83 সালে, তখন আমরা যৌথ পরিবারে থাকি, আমাদের ড্রয়িং রুমে জানালার পাশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আঁকা ছবি ছিল পোর্ট্রেট। রাজনীতি যদি দেশের জন্য হয়, দেশের সার্বভৌমত্বের পক্ষে, গণতন্ত্রের পক্ষে হয়, তাহলে আপনি চলে যাওয়ার পরেও মানুষ আপনাকে স্মরণে রাখবে। সেটি জিয়াউর রহমানের জীবন থেকে আমরা বুঝতে পারি। আজকের আলোচনার বিষয়বস্তু কি? আপনি এখানে এমন নতুন কিছু আলোচনা করবার বিষয় নেই যেটি আসলে আমরা কেউ জানি না। এখানে যারা আমরা উপস্থিত, আমরা সকলেই জানি শহীদ রাষ্ট্রপতি। আমরা এও নিশ্চয়ই জানি জিয়াউর রহমান মুক্তিযুদ্ধ শেষে আবারও সেনাবাহিনীতে ফিরে যান। আমরা এও জানি দেশের সংকটকালীন সময়ে অর্থাৎ 75-এর পট পরিবর্তনে আবারও বাংলাদেশের সিপাহী জনতা জিয়াউর রহমানকে রাষ্ট্র পরিচালনার কেন্দ্রে নিয়ে আসে। আলো রাতে দ্বিধাহীন জাতি যখন কোনো দিক নির্দেশনা খুঁজে পাচ্ছে না রাজনীতিবিদদের কাছে, তখনই কিন্তু জিয়াউর রহমানের সেই অবদান কি করেছেন, জিয়াউর রহমান কৃষি বিপ্লবের জন্য কি করেছেন, জিয়াউর রহমান শ্রমিকদের জন্য কি করেছেন, জিয়াউর রহমান ছাত্রদের জন্য কি করেছেন, জিয়াউর রহমান শিল্প উদ্যোক্তাদের জন্য কি করেছেন। আমি এই কথা বলে কারণ বিরক্তির উদ্বেগ করতে চাই না, কারণ এই কথাটি প্রতি বছর আমরা বলি, তাহলে আসলে জিয়াউর রহমানের করবে। প্রিয় সাথী সহযোগিতাবৃন্দ, জিয়াউর রহমানের যে বিষয়টা নিয়ে শেখ হাসিনাও কোনো সুযোগ পাইনি কিন্তু শব্দ করবা, সেটি হচ্ছে তার বরকত প্রমাণের সততা। বাংলাদেশের একক ক্ষমতা কেন্দ্রীভূত রয়েছে সেই ব্যক্তির নামে আজ পর্যন্ত পৃথিবীর কোন প্রান্তে দুর্নীতির অভিযোগ উঠল না। আজ যখন প্রতিনিয়ত রাজনীতিবিদদের নিয়ে কথা বলে, তখন ইতিমধ্যে জিলহজ মাস শুরু হয়ে গেছে। আগামী 3 তারিখ সন্ধ্যায় আমার যদি ভুল না হয়ে থাকে, তাহলে মিনার উদ্দেশ্যে হাজি সাহেবরা যাবেন। 4 তারিখ মিনাতে থাকবে, 5 তারিখ আরাফা দিবস, 9 জিলহজ। 10 হিজরিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিদায় হজের ভাষণ। আমরা যারা রাজনীতি করি, আমরা যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সৈনিক বলে গর্ববোধ করি, আমরা যদি শুধু জিয়াউর রহমানের দর্শন, জিয়াউর রহমানের জীবনাচারটা যদি ধরে রাখতে পারি, আমি বিশ্বাস করি বাংলাদেশের রাজনীতিতে বিএনপি কোন স্তরে নেতা কর্মী ভুল পথে পৌঁছে দেয়।
কোন জাদুঘর। আমি কথা বলছি ১বিংশ শতাব্দী ২০২৫ সালে, অথচ ৪৪ বছর আগে যে নেতা ইন্তেকাল করেছেন তার ৩.৫ বছর যিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব রয়েছে জিয়াউর রহমানের হাত পড়ে। যখন ওই মক্কা দখল করে দিল অন্যরা, যখন ওই কাবাঘর দখল করে বিভিন্ন লুটেরা সন্ত্রাসী বাহিনী যখন কাবাঘর দখল করে নেয়, তখন সৌদ রাজ পরিবার চিন্তা করেছিল যে কাবাঘরের সামনে তো কাউকে হত্যা করা যায় না, ওখানে তো গুলি করা যায় না। তার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে দখল করেছিলেন। সেদিন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তাদেরকে পরামর্শ দিয়েছিলেন যখন কথা হয় তখন কিভাবে বাংলাদেশ পরিচালিত হবে, আপনি কি করবো না করবো, এই যে কথাগুলো আসলে জিয়াউর রহমান যে বইটি লিখে গেছেন অর্থাৎ ১৯ দফা কর্মসূচি, আপনি যদি শুধু এইটুকু অনুসরণ করতে পারি তাহলে নতুন করে কোনো চিন্তার সুযোগ না। এখানে আমার বহু ইউনিয়ন নেতৃবৃন্দ উপস্থিত আছে, বহু উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত আছে, যাদের জীবন জীবিকার একমাত্র জায়গা হচ্ছে কৃষিকাজ। অথচ সেই কৃষির অবস্থাটা কি ছিল আজকে ৪০ বছর আগে? এই কৃষিটা আধুনিকায়ন বলে এক ফসলের জমিতে ২ ফসল, ২ ফসলের জমিতে ৩ ফসল যদি করার নাই দেশের বেগম খালেদা জিয়া, নাই তরিকুল ইসলামের হাতের ছোঁয়া, অর্থাৎ বিএনপির বাইরে কোনো শিক্ষা প্রতিষ্ঠান এই যশোরে কোথাও নেই। আপনি ধর্মীয় উপাসনালয়ে যাবেন, সেটি মসজিদ বলেন, সেটি মন্দির বলেন, কিংবা কবরস্থান বলেন, শ্মশান বলেন, আপনারা সবাই সেই বিদায় জানাতে আপনি বলেন তো কোন প্রতিষ্ঠানের উন্নয়নে বিএনপি হাতের ছোঁয়া নেই, জিয়াউর রহমানের দলের ছোঁয়া নেই? আপনি বলেন তো এই যশোর শহরের কোন রাস্তায় হাঁটতে পারবেন যে রাস্তা তৈরির পেছনে জিয়াউর রহমানের দলের কোনো অবদান নেই? এটি রাজনীতি, এটি জনগণের রাজনীতি, এটি সেখানে সাবেক ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠক, কৃতি খেলোয়াড়রা সেখানে অংশ নিয়েছিল। ওখানে সকলে আসলে বিএনপি করার মানুষ ছিল না, ওখানে অধিকাংশ বিএনপি কর্মী নয়, কিন্তু জিয়াউর রহমানকে ভালোবেসে এসেছিলেন, কারণ জিয়াউর রহমান তাদেরকে গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন। আর যখন দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের পর গণতন্ত্রের জন্য অপেক্ষমান, যখন গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তখন ওই মানুষগুলো কেন এসেছিল জিয়াউর রহমানের সাধারণ বার্ষিকী পালন করতে জানেন? কারণ তারা মনে করেছেন জিয়াউর রহমান রহমান আবার সে গণতন্ত্র পুনরুদ্ধার করতে পারবে, তাই তারা এসেছে। আজ প্রেস ক্লাবে দেশপ্রেমী সাংবাদিকদের প্রোগ্রাম ছিল, সেগুলো রাজনীতির বাইরে বহু মানুষ এখানে সমবেত হয়েছে, কারণ তারা বিশ্বাস করে জিয়াউর রহমানের দল বাংলাদেশকে আবার সঠিকভাবে পরিচালিত করতে পারবে। প্রশ্ন হচ্ছে তার জন্য আপনি কতটুকু প্রস্তুত? আমি প্রায়শই আমার ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দলের ভাইদের উদ্দেশ্যে একটি কথা বলি, সেটি হচ্ছে দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের ১৬ বছরে আমাদের বহু রাজনৈতিক সহকর্মী প্রতিকূলতাকে উপেক্ষা করে রাজপথে আঁকড়ে বলেছিলেন, যারা আন্দোলন হয়েছে তার অনেক রকমের কর্মী হিসেবে গর্ববোধ করেন, আমরাও গর্বিত তাদের সহকর্মী হতে। প্রশ্ন সেখানে নয়, প্রশ্ন হচ্ছে নতুন বাংলাদেশ বিনিময়ে তারেক রহমান যেরকম কর্মী বাহিনী চান আপনি সেই কর্মী বাহিনীর সদস্য হতে পারবেন কিনা, এটি হচ্ছে সবচেয়ে প্রশ্ন। আপনি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের তারেক রহমানের কর্মী ছিলেন, কিন্তু নতুন ভুল পথে পা বানিয়েছেন, তারা নিশ্চয়ই আগামী বাংলাদেশ বিনিময়ে তারেক রহমানের সহযোগিতা করতে পারবেন না, এটি আপনাদেরকে আমি দায়িত্ব দিয়ে বলতে পারি। তাই প্রিয় সাথী সহযোগিতা এই ধরনের পরিচালিত হয়, তাহলে আপনি ভুল কাজ করছেন কিংবা ভুল পথে হাঁটছেন বলে আপনার নেতা অসম্মান হবে, এইটুকু যদি আপনি বিবেচনায় রাখতে পারেন, আমি বিশ্বাস করি আমার দলের কোনো নেতা কর্মী ভুল পথে হাঁটবে না ইনশাআল্লাহ। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, শুধু জিয়াউর রহমানকে আমি শিক্ষা গ্রহণের আহ্বান জানিয়ে, এবং যে রাজনীতি জনগণের রাজনীতি সেই জিয়াউর রহমানের রাজনীতি, যে রাজনীতি বাংলাদেশের রাজনীতি সেইটি হচ্ছে জিয়াউর রহমানের রাজনীতি, এইটিকে হৃদয়ে আপনাদের ধারণ করতে হবে। খুব সহজ একটি ফর্মে আছে, কি করবো আর কি করবো না, এটা আপনার বুক পকেটে নাই আপনার মানি ব্যাগে শেখ হাসিনার একটি ছবি না। আপনি যখনই বুঝবেন, বুঝতে পারবেন আপনি কি করবেন, আপনি শেখ হাসিনাকে নেন। শেখ হাসিনা গত 16 বছর যা করেছে, শেখ হাসিনার গুন্ডা বাহিনী, শেখ হাসিনার কর্মী বাহিনী যা করেছে, তার কোনোটাই বিএনপি নেতা কর্মী করতে পারবে না। শেখ হাসিনা যা করেছে তার প্রতিটি জিনিসকে আপনাকে বর্জন করতে হবে, তাহলেই আপনি জিয়াউর রহমানের কর্মী হতে পারবেন। দেখেন ওরা ছাত্র দল
তার মানে এমন না ওদেরকে ইনডেমনিটি আমরা দিয়ে দিয়েছি, অর্থাৎ ওদের যে কোনো ভুল কিংবা যে কোনো অন্যায় আপনারা ক্ষমা সুযোগ দিচ্ছেন। এই ছাত্রদেরকে তৈরি করবা, এই ছাত্রদেরকে গড়ে তুলবা একটা শিক্ষক হিসেবে আপনাদের আমি দায়িত্ব দিয়ে বলতে পারি আমার দল এখানে কোনো বাধা সৃষ্টি করবে না। আসলে ওদের 2014 তারপর থেকে সে যে রাজনীতিটা দেখেছে, সেই রাজনীতি হচ্ছে প্রতিহিংসা রাজনীতি, সেই রাজনীতি হচ্ছে জুলুম নির্যাতনের রাজনীতি, সেই রাজনীতি হচ্ছে দুর্নীতির রাজনীতি, সেই রাজনৈতিক প্রতিপক্ষকে দাঁড়ে কি বোঝাবে দায়িত্ব হচ্ছে আমরা যারা বিভিন্ন নেতৃত্ব দিচ্ছি, অর্থাৎ বিএনপিকে আমরা নেতৃত্ব দিচ্ছি তাদের ওই ছাত্র ভাইয়ের ভুল করবার সুযোগ আছে, কিন্তু আমরা যারা ইউনিয়ন পর্যায়ে, আমরা যারা উপজেলা কিংবা পৌর পর্যায়ে, আমরা যারা জেলা পর্যায়ে কিংবা কেন্দ্রীয় পর্যায়ে বিএনপি রাজনীতি করছি, আপনারা কিন্তু ভুল করবার কোনো সুযোগ নেই, এটি আপনাদেরকে মনে রাখতে হবে। আমি আশা করব এই কথার মাধ্যমে আমাদের কি করতে হবে আর কি করতে হবে না, ইংরেজি বলে ডুজ এন্ড ডোন্টস, অর্থাৎ আপনি কি করবেন আর কি করবেন না, এটি আমি স্পষ্ট করতে সমর্থ হয়েছি। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরত্ব অমর হোক, দেশের বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের প্রিয় নেতা তারেক রহমান জিন্দাবাদ। আজকের এই কর্মসূচির মাধ্যমে আসলে আমরা আনুষ্ঠানিকভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী যশোর জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত কর্মসূচিগুলোর আমরা সমাপ্তি টানবো। আনুষ্ঠানিকভাবে সেই সমাপ্তি হবে যশোর জেলা বিএনপি সভাপতি টানবেন। তার আগে শুধুমাত্র আমার সমস্ত ইউনিটগুলোকে আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ দিতে চাই। আমি ধন্যবাদ দিতে চাই সমাজের একেবারে প্রান্তিক জনগোষ্ঠী, সে প্রান্তিক শ্রমজীবী মানুষের সম্মানে এই যশোর একটি অভিযান রেস্তোরাঁয় দুপুরের খাবার আয়োজন করেছে, যারা পথচারীদের মধ্যে ছাতা বিতরণ করেছে এবং দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে। আমি এবং গৃহ নির্মাণ সামগ্রী গণভোজের আয়োজন করেছে এবং অসচ্ছল পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে। আমি ধন্যবাদ দিচ্ছি যে আমার মহিলা দলের মা বোনদেরকে যারা গণভোজের যেমন আয়োজন করেছে, ঠিক তেমনি অসচ্ছল নারীদের মাঝে তারা কাপড় বিতরণ করেছে। আমি ধন্যবাদ দিতে চাই শ্রমিক দলকে যারা প্রতিটি স্থানে শ্রমিক দলের উদ্যোগে পৃথক কর্মসূচি পালন করেছে। আমি ধন্যবাদ দিতে চাই ডক্টরস অ্যাসোসিয়েশন অফ দেয়ারকে যাদের সার্বিক তত্ত্বাবধানে দুটি মেডিকেল ক্যাম্প, একটি রামনগর ইন্ডিয়ান এবং যশোর পৌরসভার 4 নম্বর ওয়ার্ডে পরিচালিত হয়েছে, যার ব্যবস্থাপনা একটি ছিল আমার যশোর নগর বিএনপি এবং আরেকটি ছিল সদর উপজেলা বিএনপি। এটি কোনো সাধারণ মেডিকেল ক্যাম্প ছিল না। এই দুটি মেডিকেল ক্যাম্পে 13টি ডিসিপ্লিনে বিশেষজ্ঞ চিকিৎসকরা বিশেষজ্ঞ সেবা দিয়েছেন। সেখানে চিকিৎসকদের এখানে চোখের থেকে শুরু করে সার্জারি বলেন, মেডিসিন বলেন, অর্থোপেডিক্স বলেন, কার্ডিওলজি বলেন, সমস্ত ডিসিপ্লিনের চিকিৎসকরা ছিলেন। এখানে যদি কারণ অপারেশন করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে, চিকিৎসকরা তার নাম আলাদাভাবে লিখেছেন, প্রেসক্রিপশনে রেফার করেছেন, চোখের সমস্যা আলাদাভাবে লিপিবদ্ধ করা হয়েছে, তাদের চোখের সকল পরীক্ষা থেকে শুরু করে চোখের ছানি কিংবা চোখের নেত্রগুলি সকল অপারেশন বিনামূল্যে করবার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং সকল রোগীকে বিনামূল্যে ঔষধ সরবরাহ করা হয়েছে। আমি এই কথাগুলো এই কারণে বললাম এবং কৃষক দলের নেতা কর্মীদেরকে ধন্যবাদ জানাতে চাই। তারা এই গ্রীষ্মের শুরুতে প্রাকৃতিক দুর্যোগের কারণে, শিলাবৃষ্টির কারণে যে ফসল হানি হয়েছিল, সেই ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে তারা কৃষি বীজ বিতরণ কর্মসূচি পালন করেছে। আমি ধন্যবাদ দিতে চাই আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে, যারা যশোরের সকল উপজেলায়, সকল পৌরসভায়, সকল ইউনিয়নে, সকল পৌর ওয়ার্ডে, সকল ইউনিয়নের সকল ওয়ার্ডে, ওয়ার্ডের সকল গ্রামে, সকল গ্রামের সকল মহল্লায় গণভোজের আয়োজন করেছেন। এই ভিডিওতে যাতে আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে কালকে আমাদের কোটি পদের আল্লাহ আমি গর্বিত এই দলের একজন কর্মী হিসেবে। আমি আর বড় অনুভব করবো যদি এই দলের কর্মীরা নতুন বাংলাদেশ বিনির্মাণে, বিশেষ করে আমার যশোর জেলা বিএনপি বা অঙ্গসংগীত সংগঠনের নেতা কর্মীরা নতুন বাংলাদেশ বিনির্মাণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে তারেক রহমানের সহযোগী হতে পারে, সেই আশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরত্ব অমর হোক, দেশের বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের প্রিয় নেতা তারেক রহমান জিন্দাবাদ।
ধন্যবাদ অনিন্দ শ্রমিককে, তার অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য তিনি আমাদের মধ্যে প্রদান করলেন। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন যারা উঠে যাচ্ছেন, কেউ উঠবেন না, এখন প্রধানমন্ত্রী বক্তব্য রাখবে, আপনারা উঠে যাবেন না, কেউ সবাই বসে, সবাই বসে। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আজকের এই সভা প্রধান অতিথি, যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিপদের কাণ্ডে, যিনি একমাত্র ভাগ্যবান যশোরের এই মুহূর্তে জিয়াউর রহমানের সাথে সরাসরি তিনি রাজনীতি করেছেন, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান, আমাদের সকলের মাতৃতুল্য বেগম নার্গিস ইসলাম। ছবি তুলে চলে যাবে ওরা। স্বাধীনতা কবি রবি ঠাকুরের অজর কবিতা, অবিনাশী গান, স্বাধীনতা কবি কাজী নজরুল ঝাঁকড়া চুলের বাপকে দোলালো মহান পুরুষ সুখের উল্লাসে। স্বাধীনতা মানে আমাদের আবেগ, আমাদের সুখ, আমাদের এমন একটি অনুভূতি, যে অনুভূতি যুগে যুগে মানুষকে মুক্তি আকাঙ্ক্ষা জাগ্রত করেছে। আমরা সেই স্বাধীনতাকে যুগে যুগে মানুষ মুক্তিকামী মানুষ লড়াই করেছে, জীবন দিয়েছে। সেই স্বাধীনতা ঘোষণা করে দেশের মানুষকে কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে দেওয়ার জন্য যুদ্ধ ঘোষণা করেছেন। বাংলাদেশের প্রথম বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছেন। সুতরাং সেই মহান নেতার জন্মবার্ষিকীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ৪৪তম শাহাদত বার্ষিকীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যশোর জেলা শাখা আজকে এই আলোচনার সভা আয়োজন করেছি। আজকে এটি শেষ কর্মসূচি। আমাদের উপস্থিত স্নেহাস্পদ সভাপতি অ্যাডভোকেট সৈয়দ শাহুল্লাহ সাহু, মতপৃষ্ট সকল নেতৃবৃন্দ, ইসাকবাদের সকলেই আমার পরম স্নেহ, জনাব হুকুম অনিল ইসলাম অমিন, কাজী আজম মনিস্থিতিকে বাচ্চু সজুল বাড়ির সকল যারাই আছেন, তারা ছাত্র দল থেকে আজকে যশোর জেলা বিএনপি নেতৃত্বে পর্যায়ক্রমে যোগ করতে আসেনি। আমার সামনে যারা আছেন বিভিন্ন উপজেলা থেকে আগত সমাজের নেতৃবৃন্দ এবং সমস্ত অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীবৃন্দ, যারা আমাদের রাজনীতির সঙ্গে জড়িত থেকে প্রতিষ্ঠিত করতে দীর্ঘ সময় শ্রম দিয়েছেন, কষ্ট করেছেন এবং এই লড়াইয়ে অংশীদার হয়ে নিরবিচ্ছিন্ন লড়াইয়ে সামিল হয়েছেন। আমি সকল আমার সম্মান জানাই, সালাম, আসসালামু আলাইকুম। কথা খুব বেশি নয়, আগে যারা বলে গেছেন প্রধান বক্তার বক্তব্যের পরে কম আছে। তিনি একটি কথা বলেছেন, জিয়াউর রহমানের মুর্শিদ, কিন্তু আমি গর্ব অনুভব করি, আমার সৌভাগ্য, আমি জিয়াউর রহমানের রাজনীতির সঙ্গে তার সাথে রাজনীতি করার সুযোগ পেয়েছি। বেগম খালেদা জিয়ার সাথে বহু সময় তার সাথে পথে ফিরেছি। জিয়াউর রহমানের খাল কাটার সৌভাগ্য হয়েছিল, প্রশিক্ষণে আমি অংশ নিতে পেরেছি। আজকে জনাব তারেক রহমানের নেতৃত্বে যে দল পরিচালিত হচ্ছে, সেই দলের একজন কর্মী হিসাবে আমি এখনো কাজ করার সুযোগ করেছি। যে ছোট্ট মেয়েটি প্রথম বক্তব্য দিয়েছিলাম করোনার সময়, সেই মেয়েটি তার উপস্থিতি বক্তৃতায় তার বক্তব্য কিংবা তার যে উচ্চারণভঙ্গি
পরিমাণ যাই কিছু সব কিছু আমাদেরকে চমৎকৃত করেছিল। MM কলেজের 11 বর্ষের যে মেয়েটি আজকে আমাদের সামনে, সেটি আমার সেই কৈশোরের সময়টি মনে করিয়ে দেয়। ওই বয়সে আমরা MM কলেজের ছাত্রী ছিলাম, যখন ওই MM কলেজের সামনে ধানকে রেল লাইন এবং দুপুরে ঝিকঝিক করে ট্রেন যেত, তার কি মায়াবী শব্দ শোনা হতো, এত কোলাহল তখন ছিল। সেই MM কলেজ আমি এই জন্যই করবো, সেই সময় আয়ু বিরোধী আন্দোলনের একটি অন্যতম সুবিধার করবো না, রণক্ষেত্র ছিল। আমরা নীরব ছিল না, সেখানে আন্দোলন চালিয়েছি। সুতরাং এই সাংবাদিক ছাত্রদের একটি ঐতিহ্য আছে, লড়াই আছে। জিয়াউর রহমানের সম্পর্কে আমরা বলতে এসেছি, যে কথা আমরা অনেকেই জানি, তিনি লড়াই করেছেন। আমি কয়েকটি কথা মাত্র বলব। জিয়াউর রহমান সম্পর্কে আমরা কি জানি? তিনি বিদ্রোহ ঘোষণা করেছিলেন, তিনি রণাঙ্গনে লড়াই করেছিলেন। তিনি এমন একটি মানুষ, তিনি দুটি সরকারের কাছ থেকে সর্বোচ্চ খেতাব প্রাপ্ত হয়েছে। পাকিস্তান সরকারের কাছে জোড়া এবং বীরত্ব স্বাধীন বাংলাদেশে। তিনি দুটি, তখন কিন্তু পাকিস্তান স্বাধীন ছিল, বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে। তিনি তার কৃতিত্বের স্বীকৃতি হিসাবে তিনি রাষ্ট্র পরিচয় দক্ষতা দিয়েছেন, সারা বিশ্বে বাংলাদেশকে একটি মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে করেছেন। আজকে আমরা যারা কেন মনে রাখবো, কেন বারবার আমাদের চর্চা করার কথা আমরা বলি, বারবার আমরা কেন বলি? একটা সময় ছিল দেশে যখন সমাজতন্ত্রের ঢেউ এসেছিল, মার্কসের চিন্তাধারা কিংবা লেনিনের মার্কসের চিন্তাধারা, সকালে ছোট একটা বই থাকতো ছাত্রদের কাছে, সেটা পকেটে থাকতো, বইটা মাঝে মাঝে মনে করতো, অর্থাৎ বুঝেও বা না বুঝেও বইটা তাকে অনুপ্রাণিত করতো, আদর্শ অনুপ্রাণিত করতো। আমাদের যে 19 দফা, এইটাই আমরা যে মনে রাখি, একটা ছোট কাগজে লিখে দেখি বারবার সব স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা হয়েছে, তিনি গণতন্ত্রের প্রবর্তন করেছেন, সবই করেছেন। তিনি এই দেশকে গঠন করবার জন্য যেসব কর্মসূচি দিয়েছিলেন, তিনি গণতন্ত্রের পুনঃপ্রবর্তন করেছেন। তাই অন্তর্ভুক্তিমূলক জাতি গঠন করতে, দেশ গঠন করতে তিনি চেয়েছিলেন। সেই লক্ষ্যে তিনি সকলকে এক ছাতার নিচে আনতে চেয়েছিলেন। সেখানে কি মুক্তিযোদ্ধা, কে অমুক্তিযোদ্ধা, কে স্বাধীনতার পক্ষ, কে বিপক্ষ, কে ডান, কে বাম, এই তিনি চেয়েছিলেন জাতি গঠনকে, সকলকে ঐক্য মত তৈরি করতে, সকলের মিলিত শক্তি এই বাংলাদেশকে সমৃদ্ধ করবে, সেই দিকে। আর সমস্ত ডান বাম কিংবা পক্ষ বিপক্ষ এদিকে দিয়ে একসাথে আরেকটি বার্তা দিয়েছিলেন, সেটি হচ্ছে রুশ ভারত বিরোধী বড়ই মেরুকরণ তিনি তৈরি করতে চেয়েছিলেন। কারণ তিনি জানতেন মাথার উপরে ভারতের আগ্রাসন এবং রাশিয়ার একটা মদত, এ থেকে বের হতে হবে। এই কারণেই তিনি সকল জাতি ঐক্যবদ্ধ করে আগ্রাসন এবং সাম্রাজ্যবাদের বিরোধিতার জন্য একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করতে চেয়েছিলেন, যিনি বলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠিত হয়েছে। তিনি, আমরা জানি, তিনি একদলীয় বাকশাল যখন হয়েছে চলে যায়, সামরিক শাসন জারি করে, সামরিক শাসন তিনি তুলে দিলেন, গণতন্ত্রের প্রবর্তন করেছিলেন, তিনি সংবাদপত্রের স্বাধীনতা দিয়েছেন। তিনি এই দেশের আর কি করেছেন, তিনি সমাজতান্ত্রিক অর্থনীতি ব্যক্তিগুলি মুক্তবাজার অর্থনীতি চলে এসেছেন। এই মুক্তবাজার অর্থনীতিতে এসে তিনি ভেবেছেন যে আমার দেশে বর্তমানে সমাজতান্ত্রিক অর্থনীতি কার্যকর হবে না, কারণ গড়পড়তা বিগত আওয়ামী সরকার গড়পড়তা জাতীয়করণের মাধ্যমে এসেছে, শিল্প ধ্বংস করেছে, রূপে রাজত্ব করেছে। তিনি ব্যক্তি পুঁজির বিকাশের পক্ষে ছিলেন। ধীরে ধীরে তিনি কিন্তু রাষ্ট্রীয় খাতের একটি ব্যবস্থা তিনি রেখেছিলেন। তিনি সংসদে রাষ্ট্রপতি এবং সংসদের মধ্যে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করেছিলেন। জিয়াউর রহমান এই কৌশলটি নিয়ে মধ্যপন্থী হিসাবে নিজেকে উপস্থাপন করতে চেয়েছিলেন। এই কথাটি রাজনীতিবিদদের যেমন
তেমনি আমাদের প্রয়াততা মৌলিক আহমদ তার বইতেই লিখেছে। আমরা বলি জিয়াউর রহমান তৃণমূল পর্যায়ে তিনি মাইলের পর মাইল হেঁটেছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে হেঁটেছেন, কৃষকের কাছে গেছেন, কৃষকের কথা শুনেছেন, মানুষের ভালোবেসে তাকে রাখাল রাজা বলে, চারণ প্রেসিডেন্ট বলে, চারণের সে পথে পথে ঘুরিয়েছেন। তো তিনি এই তৃণমূলকে শক্তিশালী করতে চেয়েছেন কিভাবে? এই তৃণমূলকে আজকে আমরা যখন বলি প্রতিটি সংকটের দলে বা রাষ্ট্রে তৃণমূলের সংগঠনের কর্মীরা আমাদের দলকে বাঁচিয়ে দেয়, আমরা বলি তৃণমূল সংগঠিত করতে তিনি তৃণমূলের কমিটি করতে বলেছেন। তিনি গ্রাম সরকারের প্রবর্তন করেছিলেন, তিনি গ্রাম প্রতিক্রিয়া বাহিনী তৈরি করেছিলেন, অর্থাৎ প্রশাসনকে বিকেন্দ্রীকরণ করে তিনি গ্রাম পর্যায়ে নিয়ে গিয়েছিলেন। তো এই কাজটি তিনি করেছিলেন। আজকে আমরা যখন ওয়ার্ড কমিটি করবার কথা বলি, নেতা কর্মীদের তার মূল জিনিসটা হচ্ছে গ্রাম পর্যায়ে তিনি কমিটি করতে বলেছেন। সেই কথাটি তার গুরুত্বটি আজও সম্ভবত আমরা অনুধাবন করতে পারিনি। সে কারণে প্রতিটি তৃণমূলের কমিটি গঠনে আমাদের অনীহা এবং তারা কোনো কাজ করে না কিংবা কাজ বোঝেন না তাদের কাজকে। এইটি বুঝতে জওয়ানের রাজনীতি বুঝতে গেলে এই আমি আমার কথা বেশি বুঝতে হবে। একটি কথা সবসময় বলি, জিয়াউর রহমানের সততা, প্রশ্নহীন, তুলনাহীন। কোথাও এই যে কথা আমাদের পূর্ববর্তী বক্তারা বলেছেন, কেউ কোথাও এত দুর্মুখ শেখ হাসিনা সে ব্যক্তি আগুন তুলতে পারেনি তার সততা, উপায় ছিল না। সেই সততাকে শুধু আর্থিক তার ছেঁড়া গেলে ছিল, ঢাকা শুনতে ছিল, কিংবা বাড়ি ছিল না, ব্যাংকের মাসটা টাকা ছিল না, এই সততা এটি আমাদের একমাত্র অনুসরণযোগ্য। তাই কি ব্যবহারিক জীবনের সময় আমরা পালিয়ে যাইনি? আমাদের বীর সৈনিক জিয়াউর রহমান তিনি কখনো মৃত্যুকে পরোয়া করেননি। তারই সৈনিক আমরা বলি রাজপথ ছাড়ে না, কিন্তু আমরা পালিয়েছি। আমরা সে আলোচনা ধারণ করি না, আমরা ব্যানার টানিয়ে দিয়েছি, আমরা ছবি তুলে দিয়ে দিয়েছি সোশ্যাল মিডিয়াতে। আমরা নিজেকে ঠকিয়েছি, জাতিকে ঠকিয়েছি। আমরা জনগণের সততা ব্যবহারিক জীবনটা কতটুকু অর্জন করি আমরা বলে আমরা তারা শিক্ষাগত করি, আমাদের মূল লক্ষ্য থেকে আমরা পৌঁছিয়ে যাবো। প্রাইভেট প্র্যাকটিস করবো ডাক্তাররা কিংবা অন্যরা, ছাত্ররা ঘুরে বেড়াবে সময় অন্যভাবে আমরা লেখাপড়া কাজ করবো, নিজেকে দক্ষ পরিশ্রম করে গড়ে তোলার বিকল্প দেওয়া হবে। জিয়াউর রহমান এই দেশকে প্রশিক্ষিত করতে চেয়েছিলেন, দক্ষ কর্মী, পরিশ্রমী কর্মী করে গড়ে তুলতে চেয়েছিলেন। সততা আমরা কোথা থেকে শিখব? তার কর্মনিষ্ঠা, তার আদর্শ, তার পরিশ্রম, তার মানুষের কাছে যাওয়া, সৎ এবং সাধারণ জীবন যাপন। আমরা বইতে পড়েছি, আমাদের প্রয়াত রাতরের কাছে শুনেছি। তার বংশে যদি কখনো তাকে বলতেন তুমি আর আমার সাথে খাবে, সে নানা বাহানায় চলে যেত, অত সাধারণ খাওয়া খেতে অভ্যস্ত, খেতে চাইত। তো সুতরাং এই জীবন আমরা অনুসরণ করতে পারবো না, কিন্তু কিছুটা তো পারবো। এমন জীবনকে আমরা বিএনপি কর্মীরা অনুসরণ করবো, যেটা দেখে আমার কর্মীর সামনে আমাদের তিনা তফাতে থাকবে। জিয়াউর পায়ে ফেলেছে মানুষের কাছে, যে কথা আপনাদের প্রধান বক্তা বলেছে, আমাদের যেতে হবে মানুষের কাছে। মানুষকে চিনব কি করে? মানুষ আমাদের আপন ভাববে কি করে? তার সমস্যা কি? আমি যখন বিএনপি করবো, আমি যখন কৃষক করবো, কৃষকের কাছে না গেলে আমি কৃষকের সমস্যা বুঝবো কি করে? শ্রমিকের সমস্যা বুঝবো কি করে? কৃষকের সমস্যা, নারীর সমস্যা, কার সমস্যা বুঝতে গেলে তাদের কাছে যেতে হবে। এটি জিয়াউর রহমানের শিক্ষা। জিয়াউর রহমান এই দেশকে গড়তে চেয়েছিলেন একটি মর্যাদাশীল দায়িত্ব, অর্থনীতির সমৃদ্ধ দেশে হিসাবে। তিনি জানতেন রাজনীতির স্বাধীনতাকে শুধু স্বাধীনতা নয়, অর্থনৈতিক মুক্তিটা দরকার। তার জন্য তিনি দক্ষ প্রতিমন্ত্রী ছিলেন জিয়াউর রহমানের ক্যাবিনেটে, আব্দুল হক। সে আব্দুল হক একদিন বলছেন, একটা এক জায়গায় বসে কথা হচ্ছিল, তিনি বলছেন যে প্রেসিডেন্ট রাতের বেলা যখন তখন ফোন করতেন, তখন তো এইসব ফোন ছিল না। ওই অপারেটর বলতো প্রেসিডেন্ট ফোন করবে, সে লাইন দেবে, তারপরে কথা হবে।
সাহেব বলতেন, তিনি ধর্ম করেছেন কি ব্যারিস্টার সাহেব ঘুমান নাকি, কালকে পার্লামেন্ট বিল উঠবে ভূমি সিলিংয়ের বই, কি ভেবেছিলেন কি করে ঘুমান, আমি তো ঘুমাতে পারি না। তিনি বলছেন প্রেসিডেন্ট দেশের সমস্যা দেশের সম্পর্কে ঘুমাতে নির্ঘুম রাত কাটিয়েছে একমাত্র কারণ দেশ প্রেম, দেশকে সকলকে আমাদের এক ছাতা নিচে আসতে হবে। পাহাড়ে বিশৃঙ্খলার সৃষ্টি যখন চেষ্টা হয়েছে জিয়াউর সেনাবাহিনী পাঠিয়ে দমন করেছে, তিনি বলেছে ওরা বাংলাদেশে ওরা এখন পাহাড়ি বলে যারা তাদেরকে আলাদা করতে চায় এটি করতে দেওয়া যাবে না, সকলে বাংলাদেশ। তিনি রাজনীতি প্রতিষ্ঠা করেছিলেন, তিনি এক জায়গায় সবাই আনতে চেয়েছিলেন। এই ব্রিটিশ আমলের ১৬৫৭ পরে থেকে যারা লড়াই করে তারা জাতীয় আমার দেশের যারা গুপ্তচর যারা স্বৈরাচারের দোষক সাম্রাজ্যের দোষক তাদেরই তো মারাইছে। আমরা তো শিয়াউদ্দৌলাকে সভাপতির অনেক দোষ, তার দেশপ্রেম তাকে অমর্ত্য দিয়েছে, তাকে আমাদের ভেতরে লোকরাই তো খুন করেছে। টিপু সুলতানের বিরত আরো আজও ইতিহাস তাকে দেশের মানুষের উন্নতির সাহিত্য দিয়েছে, দীর্ঘায়িত করেছে ফ্যাসিস্ট শাসককে, এটি বলতেই হবে। আমরা সেই লড়াইটি দেখি বেগম খালেদা জিয়াউর রহমানের নিহত হওয়ার পরে একটি অনভিজ্ঞ গৃহবধূ থেকে বের হয়ে তিনি জাতীয়তাবাদী দলের পতাকাটি হাতে নিয়ে রাজপথে নেমেছিলেন। পথে পথে তিনি হেঁটেছে আমার লাখো মানুষের ঘরের শান্তিটা নির্বিঘ্ন করতে, এদের স্বাধীনতা নির্বিঘ্ন করতে। সেই খালেদা ৯টি বছর পর বই তিনি তো ভয় পান, তাকেও জেলে যেতে হয়েছে, তাকে লুকিয়ে থাকতে হয়েছে, টিয়ার গ্যাসে আহত হয়েছে। এই যে আমাদের স্বাধীনতা সাগর কিংবা কিংবা সেখানে যারা তারা কারাগারে থাকতে হলো এবং তাকে মৃত্যু দলের ক্ষেত্রে সহিত আমাদের দায় নেই, আমাদের দায় নেই। আমরা যারা আমি কি ম্যাডামের মুক্তি হতাম, ম্যাডামের মুক্তি দিন খাইতে ত্বরান্বিত নিশ্চয়ই হতো। তার রহমান গাছে ফিরতে পারেনি, সেটি আরো ত্বরান্বিত হতো। সুতরাং আমাদের নিজেদের টাকা ফিরে আমাদের নিজেদের কাছে সব থাকতে হবে। শুধু জিয়াউর সততার বয়ান আমরা দিলে ঠিক হবে না। আমরা কত আত্মস্থ করেছি আমাদের জীবন আচরণে হবে। আর দেখেন সোশ্যাল মিডিয়া কিংবা ব্যানার রাজনীতি পোস্টার রাজনীতিতে অমর্ত্য দেয় না, রাজনীতি অমর্ত্য দেয় না। এই যশোরে জিয়াউর রহমান অনেকবার এসেছে, এই যশোর জেলার 2 লাখ নেতা জাতীয়তাবাদী দলের প্রথম আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন অ্যাডভোকেট আফসার মসজিদি, তরিকুল ইসলাম। কোথাও কিন্তু জিয়াউর রহমানের সঙ্গে তরিকুল ইসলাম আর আফসার মসজিদি কোনো ছবি পাওয়া যায় না, তার বাড়িতে না তরিকুল ইসলাম নেই ছবি তোলার সঙ্গে। তারা কি হারিয়ে গেছেন? হারান, এখনো পর্যন্ত তারা জলহানি করেছে। ছবিতে স্থায়িত্ব লাভ করা যাবে না, ব্যানার টানিয়ে স্থায়িত্ব লাভ করা যাবে না। কাজ করতে হবে, বিশ্বাস থাকবে দলের প্রতি নিষ্ঠা। আমি কথা বাড়াবো না, নিশ্চয়ই আমরা জিয়াউর রহমানের রাজনীতি যারা করি আমরা আমাদের আচরণের কথাবার্তা সবটাই সৎ হবো, কিন্তু যেটা আমার কাজ সেটাই করবো। এবং রাজনীতির যে মূল ধারণা যে রাজনীতি এখন যে রাজনীতি পরিবর্তিত পরিস্থিতি, সেই রাজনীতি আমাদের শিখতে হবে। যে কথা বলা হয়েছে আমরা 5ই আগস্টে রাজনীতি করেছি, সেদিন আমাদের হাসিনা মুর্দাবাদ ফ্যাসিস্ট মুর্দাবাদ বলে চলত। আজকে আমরা যে রাজনীতি করেছি সেই রাজনীতি কিন্তু পাল্টে গেছে, সেটা অনুধাবন করতে হবে এবং সেইভাবে আমাদের কাজ করতে। তার আগে ছাত্র যুবকদের বলবো কোন রকম গাড়ি মামার যেন তাদের লাগে না। এক সময় ছাত্র সমাজে এমন একটি গৌরবের দিন ছিল যখন তাকে বিপদে পড়ে ছাত্ররা দাঁড়িয়ে তারা ভাবত যে আমাকে বেঁচে যাবে, আমাকে রক্ষা করবে। আজকে উল্টা হয়েছে, এই দুঃখজনক অবস্থায় আমাদের পরিবর্তন দরকার। আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি, যারা জাতীয়তাবাদী দলে আমরা অনুষ্ঠানে আমরা দল করি, অনেক কষ্টের মধ্যে আমরা এসেছি। আমি আবারও বলবো যে আমাদের আদর্শ আমরা ধারণ করি, আমাদের সামনে আমার সেই ঐক্যের প্রতি সংগ্রামের প্রতি বেগম খালেদা জিয়া দেশ ও নেত্রী হারাবার হিসেবে ভয় পাবার হিসেবে আমরা এগিয়ে যেতে পারি। তাই আছে নতুন দিনের
তার সাথে নতুন সমাজ চলবে। আমরা পিছিয়ে যাবো, আমরা আগামী যারা নেতৃত্ব দেবে তাদের আগাম অভিনন্দন শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ আজকের অনুষ্ঠানের প্রধান অতিথিকে। তিনি সমকালীন রাজনৈতিক প্রসঙ্গে জিয়াউর রহমান বিএনপি তার সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আজকের সভার সভাপতি, যশোর জেলা বিএনপির সভাপতি, পাবলিক প্রসিকিউটর সৈয়দ সামিরুল হক সাহেব। আমরা সকলেই এখানে যারা আলোচনা করেছি তাকে শ্রদ্ধা এবং সম্মান করেছি, করার পিছনে অনেক কারণ আছে। অতিক্রম করেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি শক্তিশালী রাজনৈতিক সংগঠন হয়েছে এবং এই শক্তিশালী সংগঠন করতে যাদের অবদান, যাদের ভূমিকা, যারা নিরলস পরিশ্রম মেধা ব্যয় করেছেন তার মধ্যে অধ্যাপিকা নার্গিস বেগম একজন। আমরা জানেন যখন যারা তরিকুল ইসলামকে এরশাদ হত্যা মামলার প্রচেষ্টা মামলায় মিথ্যা, আমরা গুটিগত জাতীয়তাবাদী ছাত্রদল আর আমাদের অভিভাবক অধ্যাপিকা নার্গিস বেগম ছাড়া কাউকেই পায়নি। অ্যাডভোকেট ইসহাক, আব্দুল সালাম আজাদ এরা সবাই তখন গ্রেফতার। যারা মূল দায়িত্বে ছিলেন তারা অনেকেই কারাগারে অবস্থান ছিলেন। একটা মিথ্যা অভিযোগে রাজনৈতিকভাবে বিএনপি প্রথম আঘাত সেখানে হয়েছিল। তারপর আমরা জানি যে 1/11 সেখানেও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনৈতিক চরিত্র হরণের একটা প্রক্রিয়া চালু হয়েছে সারা দেশে। এর মধ্যে বিএনপি পরিচালিত হয়েছে। সেটা আজকের সম্মানিত প্রধান অতিথি, আজকের অনুষ্ঠানের বিশেষ প্রধান বক্তা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক জেলা মনির ইসলাম অমিত, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জেলা দেবর শেখ ভবন, জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য ফিরোজা বুলবুল বলি, জেলা বিএনপির সম্মানিত জেলা কমিটির সাবেক নেতৃবৃন্দ, বিভিন্ন উপজেলার এবং পৌর কমিটির সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক, অঙ্গ সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ে কর্মসূচিগুলি পালন করা হয়। যশোরেই প্রথম বাংলাদেশে 1975 সালের 15 আগস্ট শেখ মুজিব নিহত হওয়ার পরে শেখ মুজিবের কিন্তু ওই দারিদ্র ভোজন টাকাই ভোজ আমরা আলোচনা শুরু হলো। আমরা প্রথম 82 সালে প্রথম আমাদের প্রিয় নেতা জনাব তরিকুল ইসলাম যশোরে প্রথমে দারিদ্র ভোজনের প্রক্রিয়া চালু করেছিল, সারা বাংলাদেশে তারপরে পালন চলেছিল। আমি আরেকটি গর্বের কথা বলতে চাই, রাজনীতিতে যখন আমরা বাংলাদেশে যখন রাজনীতি দেখি তখন দেখি যশোর সবসময় রাজনৈতিকভাবে অগ্রগামী একটি রাজনৈতিক সংগঠন। আমরা যা আজকে ভাবি গতকাল তার অন্যরা ভাবে আমি দেখেছি। আমি এটা সেই জন্য মনে করি রাজনৈতিক কনসাস জেলা হচ্ছে যশোর জেলা। আমরা জানেন যে শহীদ জিয়াউর রহমান 30 মে দিনে নিহত হন, আমাদের জাতীয়তাবাদী ছাত্রদলের সম্মেলন ছিল। আমি সেই সম্মেলনে একজন এই অবস্থা যখন অবস্থা হলো তখন দেখলাম যে আমাদের জাতীয়তাবাদী ছাত্র তখনও দানা বাঁধেনি, জাতীয়তাবাদী ছাত্রদল সেই সংগঠন হয় না। তখন দেখলাম সব তিন করে পালাচ্ছে ছেলেরা, একমাত্র যশোরের ছেলেরা সেদিন রুখে দাঁড়িয়ে। এবং আমরা সেদিন আবুল কাশেম চৌধুরী করে বিজি হাসপাতালের সামনে থেকে ঘুরে এসে আমার সুন্দরতার সাথে দাঁড়ালাম। তখন দেখলাম 400-500 লোকের আরেকটি মিছিল আসলো। প্রশ্ন হচ্ছে ওদের টাকে না আমাদের টাকে? আমার মনে হয় আমাদের টাকে। কেননা ওই মিছিলে অনেক লোক ছিল, খালিকুজ্জামান দুদু বিএনপি তখন অর্গানাইজিং সেক্রেটারি, সর্বদেশের নিউ এলাকার নেতৃত্বে সেদিন মিছিল। এই কারণে আপনারা জানেন যে জিয়া যে জনতার কাছে কত হৃদয়ে পৌঁছে গেছিল তার উৎকৃষ্ট প্রমাণ হচ্ছে তার জানাজা।
জিয়াউর রহমানের একটা ছোট্ট একটা গল্প বলে শেষ করতে চাই, যেটি গল্পের মধ্যে পেয়েছি আমি বইয়ে বইয়ে। জিয়াউর রহমানের কাছে আপনারা জানেন যে রাষ্ট্রপতির কাছে মানুষ যখন সর্বোচ্চ অপরাধ করার পরে চূড়ান্ত ফয়সালার জন্য রাষ্ট্রপতির কাছে যায় সাধারণ ক্ষমা পাওয়ার জন্য। একটা ডেট রেফারেন্স হবে কিনা এর জন্য রাষ্ট্রপতির কাছে গেছে। রাষ্ট্রপতি 2-3 দিন ধরে লিখছে, তানভীর আহমেদ সিদ্দিকী বা কেউ যে লিখছে আমি পড়েছি। তিনি বলছেন যে 2-3 দিনে আমি খুব অস্থির হয়েছি। এটা ডেট রেফারেন্সের আমি এটা তথ্য সংগ্রহ করছি DGFI, NSI বিভিন্ন জায়গা থেকে সোর্স থেকে তথ্য সংগ্রহ করে দেখা গেছে তার বাড়ি হচ্ছে বগুড়া। এখন সেটার জন্য তদবির একটা আমাদের জিয়াউর রহমান সাহেবের পরিবারের পক্ষ থেকে একটা করছে। উনি এটা বুঝতে পেরেছেন যেটা তদবির হচ্ছে। উনি করেছেন কি ওইটার ব্যাপারে তথ্য উপাত্ত নিয়ে দেখলেন যে একে ক্ষমা করার স্কোপ। গোয়েন্দা সংস্থা বলছে তার বিরুদ্ধে যে অভিযোগ সে অভিযোগে তাকে ক্ষমা করা যায় না। তো উনি তৎক্ষণিক দুপুরবেলা এসছে বাড়িতে, বাসায় আসার পরে উনি এসে ভদ্রলোককে দেখতে পেয়েছে, বুঝেছেন যে আজকে আমাকে রিকোয়েস্ট করবে। উনি বাসায় ড্রেস না খুলে উনি বলে আমার জরুরি একটা কাজ আছে অফিসে, যে উনি ডেট রেফারেন্সে স্বাক্ষর করেছে। তার মানে আজকে বাংলাদেশে যে আব্দুল হামিদ সাহেব ছিল বাংলাদেশের সবচেয়ে বেশি যারা নির্মমভাবে হত্যা করছে, সেই হত্যাকারীদের ডেট রেফারেন্সে তাদের ক্ষমা করেছে সবচেয়ে বেশি এই আওয়ামী লীগ শাসন আমাদের নেতা ছিল। তার মানে জনগণের দাবির পক্ষে, জনগণের পক্ষে সবসময় জিয়াউর রহমান ক্ষমা করছে। তা আজকে আমি মনে করি জিয়াউর রহমানের যে অনেক বক্তব্য রেখেছে, ডিসঅনেস্টির কোনো কথা কেউ বলতে পারবে, হাসিনা বলতে পারবে, অনেক কথা বলে, কিন্তু জিয়াউর রহমান সততার কথা বলবেন, মানে অসততার কথা কেউ বলতে পারবে। জিয়াউর রহমান অনেক অগ্রগামী, অনেক ভাবতে। সেদিন তারেক রহমান একটা আমি ছোট্ট ভিডিও বললো, আমার আব্বা এসে অফিস থেকে এসে ডায়েরি লিখেছে, তো ডায়েরির মধ্যে একটা কাগজের মধ্যে ছবি দেখা গেছে। তো উনি ওর বাবাকে ভয় পায়, খুব কৌশলে ডায়েরি থেকে কাগজে বের করার জন্য জিয়াউর রহমান আসার পরও মানে তারেক সাহেবের চমকে গেছে। তা বলছে কি দেখছো? তা বলছে যে কি সত্যি কি আছে পরে বঙ্গবন্ধু স্যাটেলাইট করা গেছে। তারপরে জিয়াউর রহমান যখন ভেবেছে তখন আওয়ামী লীগ ভাবে না। তারপরে জিয়াউর রহমান অনেক অ্যাডভান্স ভাবে জনগণের ভক্ত। সেই কারণে আমি মনে করি আজকে আলোচনা যা আমাদের যিনি প্রধান অতিথি প্রধান বক্তা বক্তব্যের পরে বক্তব্য দেওয়ার উদ্ধত প্রকাশ করতে পারি না। আমি শুধু বলি যে জিয়াউর রহমান যে মানসিকতা নিয়ে করতেন, আমরা আজকে সকলকে সেই জাতীয়তাবাদী দলের নেতৃত্বের সেই আদর্শ অনুসরণ করতে হবে। আমাদের চলা ফেরা হাঁটা, আমাদের সমাজ নির্মাণে একটা জিয়াউর রহমানকে অনুসরণ করতে হবে। আজকে অনেকেই যে বন্ধুরা অনেক কষ্ট করেছে, আন্দোলন করেছে, জেল হয়েছে, মামলা হয়েছে, আমাদের সাধারণ সম্পাদক রাজনীতিকে রাজনীতির ভাবে আসতে হবে। শুধু আমরা কেউ তোষামতি করে রাজনীতি হওয়া যাবে, যেটা আমি বলে হবে যে পোস্টার ছবি দিয়ে আর ফেসবুকে দিয়ে নেতা হওয়া যাবে না। রাজনীতির কষ্ট করে শ্রম দিয়ে মানুষের সঙ্গে সম্পর্কে তারপরে নেতা হতে হবে। আপনার সেই স্টাইলে একটু যশোর জেলা বিএনপি আমরা করতে চাই, আপনাদের সাহায্য চাই। আর আপনারা আজকে আমাদের এই যে দিন থেকে আমাদের এই নাটকের পর থেকে আমাদের কর্মসূচি চলেছে, সেই সব কর্মসূচিগুলো আপনারা সকলে সফল করছেন। আপনাদের বিশেষ করে আমি কোতোয়ালি থানা এবং যশোর পৌর কমিটি এবং জাতীয়তাবাদী ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল সহ এবং বিভিন্ন উপজেলা কমিটি এবং পৌর কমিটি যে কর্মসূচিগুলো পালন করেছে, এই জন্য জেলা বিএনপির পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আর জাতীয়তাবাদী দল আগামী দিনে আজকের 30শে মে কর্মসূচি, মানে আজকের 1 জুন আজকের এই কর্মসূচির মধ্যে দিয়ে কর্মসূচি আমরা সমাপ্ত করছি। তো আজকে আপনারা যারা এসছেন আমার অনুষ্ঠানকে সুন্দর করছেন, আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা ঘোষণা করব।